বাতাস কেটে এগিয়ে চলছে হিরো স্নেক। 4 স্ট্রোক ইঞ্জিন বলে বেশ সুবিধা মতো লং রুটে ড্রাইভ করা যাচ্ছে। রাত বাড়ার আগেই আশা করছি ধনবাড়ি পৌঁছে যেতে পারব। মোটামুটি মাঝরাতে পৌঁছে নাদিয়া রনিকে চমকে দেবার ইচ্ছা আমার। আরকির চিপা আড্ডাতে তাদের আমন্ত্রণ আসলেই ছিল আন্তরিক। আরকির চিপা হচ্ছে আমাদের বুয়েট লাইফের একটা কমন আড্ডা। আর্কিটেকচার বিল্ডিং এর পেছনে গাছে ঢাকা নির্জন জায়গাটা আড্ডা দেওয়ার জন্য ছিল আদর্শ। থিওরি অফ মেশিন আর স্টেবিলিটি ক্যালকুলেশনের জটিল চ্যাপ্টারগুলো সলভ করার ফাঁকে ফাঁকে এসে সবাই জমায়েত হতাম আরকির চিপাতে। আড্ডাটা বেশিরভাগ সময়ই জমে উঠত রনি আর নাদিয়ার ডাইনামিক স্টেবিলিটি ক্যালকুলেশনের জটিল মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করে। বইয়ের পাগল শিবলিও নতুন নতুন কাহিনী বলে কিংবা বানিয়ে জমিয়ে রাখত আড্ডাটা। আড্ডা আর রনি নাদিয়ার জম্পেশ প্রেম দেখতে দেখতেই কেটে গেল বুয়েট লাইফটা। নাদিয়া পড়ত সিভিল ডিপার্টমেন্টে আর রনি আমাদের সাথে মেকানিক্যালে। রেজাল্ট অবশ্য নাদিয়ারই ভালো হলো। এতে খুব একটা অবাক হলাম না, কারণ রনিকে দেখতাম পরীক্ষার আগে হিট ট্রান্সফারের অঙ্ক করতে গিয়ে নাদিয়াকে হার্ট ট্রান্সফারের থিসিস লেখাতো। সবাই অবাক হলাম যখন দেখলাম আমরা বইয়ের থেকে বের হয়ে যখন চাকরির ধান্দায় ঘুরছি, ঠিক তখন নাদিয়া রনি ধাম করে বিয়ে করে হানিমুনের প্ল্যান করছে। পাশ করার পর বছর খানেক কেটে গেল। আবার সবাই একসাথে হলাম আরকির চিপায় অনেকদিন পরে। প্রধান আকর্ষণ রনি নাদিয়া। অবশ্য এখন ওরা স্বামী স্ত্রী। খুব দুষ্টামি করলাম আমরা। নাদিয়াকে বললাম, ভাবি চকবার খাওয়ান। চকবারে পালা শেষ হলে আবার রনিকে বলছি, দোলা ভাই ঠান্ডা খাওয়ান। হাবিব বলল, কিরে নাদিয়া, রনির সাথে কেমন জমাচ্ছিস? ওর ভঙ্গিতে বিপজ্জনক কিছু টের পেয়ে নাদিয়া থামিয়ে দিল। না না, তোদের আর এগোতে দেওয়া যাবে না। তোদের তো আর স্টেশন নাই, কখন কি বলে বসবি। রনি বলল, আয় না দোস্ত, তোরা একবার ধনবাড়িতে আমাদের সংসার দেখে যাবি। সুন্দর একটা রাজবাড়ি আছে, ওখানে পিকনিক করা যাবে। শিবলির দিকে তাকিয়ে যোগ করল, তুই তো বেশ থ্রিলার টিলার পড়িস, ঘুরে আয়, বেশ থ্রিল পাবি। আমাদের বাড়ির পাশেই একটা সুন্দর বাড়ি আছে, পুকুরওয়ালা, বিশাল বাড়ি। তোর মাসুদানা সিরিজের রাইটারের এক রিলেটিভের বাসা, গেলে পরিচয় করে দেব। আরো অনেক কিছুর লোভ দেখালো তারা। আজ টাঙ্গাইলের ঘাটাইলে একটা অফিসিয়াল কাজে এসেছিলাম। কাজ সেরে চলে যাচ্ছিলাম। হঠাৎ মনে হলো রনি নাদিয়াকে একটু চমকে দিলে কেমন হয়। মোটর সাইকেলে বেশিক্ষণ লাগবে না ধনবাড়ি যেতে। রাস্তাও মোটামুটি ভালো। একটানে গেলে রাত 10টা-11টার মধ্যে পৌঁছে যাওয়া যাবে। যাত্রার ক্লান্তি দেহে ভাবলাম গিয়েই গোসল করে ফ্রেশ হয়ে জমি আড্ডা দেব। কিন্তু আমার কপাল বন্ধ। তখন আমি কল্পনাও করতে পারিনি যে কি ভয়ঙ্কর একটা রাত আমার সামনে।
ঘাটাইল সেনানিবাস পাশ কাটিয়ে কেন আমি ধনবাড়ির রাস্তা ছেড়ে মধুপুর জঙ্গলের রাস্তা ধরব? হঠাৎ করেই আমার বাইক যক্ষা রোগীর মতো কাশতে শুরু করল। ভাবলাম স্পার্ক প্লাগ কিংবা অন্য কোথাও ময়লা জমেছে। এটা সেটা নাড়াচাড়া শুরু করলাম। কিভাবে কি হলো জানি না, হঠাৎই ইঞ্জিন সচল হয়ে গেল। হাত ছেড়ে বাঁচলাম। একটু সামনে এগোতেই একটা দোকান চোখে পড়ল। সিগারেটে ধরিয়ে জিজ্ঞেস করলাম, ধনবাড়ি কত দূর? উত্তরে শুনে ভীষণ হতাশ হলাম। এটা ধনবাড়ির রোড না, ধনবাড়ি ডান দিকে। আমি বামে চলে এসেছি। ভাবলাম বনের ভেতর দিয়ে যে রাস্তা আছে সেটা পার হয়ে আবার ডানের রাস্তা ধরব। আর এখানেই আমি জীবনের চরম বোকামি করলাম। বনের ভেতর দিয়ে মাইল দুয়েক এগিয়েছি। দেখলাম রাস্তা শুরু হয়ে এসেছে। সেই শুরু রাস্তা দিয়ে কতক্ষণ চলেছি ঠিক বলতে পারবো না, তবে মনে হচ্ছিল অনন্তকাল চলছি। আসল দুর্ভোগ শুরু হলো যখন বাইকটা কয়েকবার ঝাঁকি খেয়ে স্থির দাঁড়িয়ে গেল। কিছুক্ষণ নাড়াচাড়া করলাম, কোনো কাজ হলো না। চারিদিকে কোথাও জনমানবের সাড়া নেই, কোনো আলো দেখা যাচ্ছে না। আমি খুব একটা ভীতু নই, তবু কিসের এক অজানা অমঙ্গল আশঙ্কায় বুক কেঁপে উঠল। কিসের এক অদৃশ্য ইঙ্গিতে আমি সামনের দিকে এগিয়ে গেলাম। বাইক ছেড়ে নড়তে চাচ্ছি না, কিন্তু অদৃশ্য হাতছানির কাছে যেন আমি অসহায়, না চাইলেও এগিয়ে যাচ্ছি। সামনে একটা টিলা। টিলাটা পাশ কাটিয়ে ওপাশে যেতেই পরম স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। আমি যার প্রত্যাশা করছিলাম ঠিক সেই জিনিসটাই পেয়ে গেলাম। ঝোপঝাড়ের ফাঁক দিয়ে আলো আসছে চুয়ে চুয়ে। আলোর দিকে এগিয়ে গেলাম। অজানা আশঙ্কাটা আস্তে আস্তে কেটে যাচ্ছে। সামনে এগিয়ে চোখে পড়ল আলোর উৎস। একটা পুরানো ধাঁচের বাড়ি। দেয়ালের কাজ দেখে বোঝা গেল একসময় এর খুব জৌলুস ছিল। মোটামুটি বেশ বড়ই বাড়িটা। যদিও অস্বাভাবিক তেমন কিছু চোখে পড়ল না, তবে কেমন একটা অন্ধকার অন্ধকার ভাব। পরে খেয়াল করলাম বাড়ি সহ আশেপাশের সমস্ত অঞ্চলটাতে চাঁদের আলো পড়ছে না। একখণ্ড মেঘ মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছে। দরজার কড়া নাড়ালাম। শক্ত মজবুত লোহা কাঠের দরজা। ভেতর থেকে কোনো সাড়া পেলাম না। এবার ডাকলাম শব্দ করে, ভিতরে কেউ আছেন? বলছি ভিতরে কেউ আছেন? কোনো সাড়া নেই। ভালো করে খেয়াল করলাম দালানটা। শ্যাওলা পড়ে গেছে। আলো আসছিল একটা জানালা দিয়ে। ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। ভাবছি প্রচন্ড জোরে আঘাত করব দরজায়। হয়তো ভিতরে সবাই ঘুমিয়ে পড়েছে। এমন সময় হালকা একটা আওয়াজ পেলাম। পা ঘষ্টানোর শব্দ। পরক্ষণেই দরজার খিল খোলার শব্দ। ধীরে ধীরে খুলে গেল দরজা। যাকে সামনে দেখলাম তার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না আমি।
পাশটাতে একজন আদিবাসী মহিলা দাঁড়িয়ে আছে, অপূর্ব সুন্দরী, চোখগুলো বড় বড়, মনে হচ্ছে সাজগোজ করে মহিলা কারো জন্য অপেক্ষা করছিল। ঘুমের রেশ মাত্র নেই তার চোখে। আমাকে দেখে মৃদু হাসল, আমন্ত্রণের হাসি। নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। ভুল দেখছি না তো? মহিলার বয়স 20 থেকে 25-এর মধ্যে। মহিলা না বলে তরুণী বলাই বোধহয় ঠিক হবে। পরনে তার খুব স্বল্প বসন, 2 প্রস্থ কাপড় দিয়ে ঢেকেছে উপর এবং নিচের অংশ। মাঝখানে নাভি এবং তার চারপাশের বিপজ্জনক কিছু অংশ অনাবৃত। কোনো মতে নিজেকে সম্বরণ করে আমার সমস্যার কথা তাকে বোঝাতে শুরু করলাম। তরুণী আমার কথা বুঝলো কিনা বোঝা গেল না, স্মিত হাসলো কেবল। ইঙ্গিতে আমাকে ভেতরে ঢুকতে বলল। আমি ঢুকতে সে আমাকে গা ঘেঁষে পাশ কাটালো দরজা বন্ধ করার জন্য। হালকা একটা গন্ধ পেলাম, কোন বিদেশি সেন্টের গন্ধ নয়, বন্য মাদকতাপূর্ণ গন্ধ। একটা নরম দুর্লভ স্পর্শে পুলকিত হলাম। ভেতরে ঢোকার ইঙ্গিত করল তরুণী। ছোট টেবিলটার উপর রাখা বাতিটি নিয়ে ভেতরে ঢুকে গেল মেয়েটি। আমি তাকে অনুসরণ করলাম। ভেতরের রুমে তেমন কোনো আসবাবপত্র নেই, কেবল একটা সিঙ্গেল খাট। তার উপর ছোটখাটো এক বৃদ্ধ মহিলা শুয়ে আছেন। আমাকে দেখে কোনো কথা বললেন না, তবে আমাকে দেখে যে খুশি হয়েছেন বোঝা গেল তার চোখে আনন্দের ঝিলিক দেখে। বৃদ্ধার সাথে কি যেন কথা বলল আমার পথপ্রদর্শক মেয়েটি, উপজাতীয় ভাষা। আমি কিছুই বুঝলাম না। বৃদ্ধা আমাকে হাতছানি দিয়ে কাছে ডাকলেন। বিছানার কাছে গিয়ে একটা উৎকট দুর্গন্ধ টের পেলাম। বৃদ্ধা আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করলেন, তারপর ইশারায় মেয়েটির সঙ্গে যেতে বললেন। ও বাবা! মেয়েটি আমাকে খুব আন্তরিকভাবে দোতলার একটা ঘরে নিয়ে এলো। বাড়িটি আসলে দোতলা এতক্ষণ বুঝতে পারেনি। মাথার উপরে বাড়ির ছাদ। মেয়েটির দিকে তাকালাম। সে চোখের তারায় ঝিলিক তুলে স্মিত হাসল। তারপর ইশারায় এখানে থাকতে বলে বেরিয়ে গেল। যাওয়ার আগে কি আমাকে কোনো ইঙ্গিত করে গেল? ঘুরে ঘুরে দেখলাম ঘরটি। তেমন আসবাবপত্র নেই। একটা সেগুন কাঠের পুরনো দিনের খাট, অনেক ডিজাইন করা খাটটি। দেয়াল বরাবর 2টি চেয়ার, এক কোণে খুব ভারী একটা টেবিল। টেবিলের উপর ধাতব বাতিটা। মেয়েটি এটা বহন করে নিয়ে এসেছে। হঠাৎ মনে পড়ল দোতলায় ওঠার প্যাসেজটা বাতি ছাড়া খুব বিপজ্জনক। মেয়েটি অন্ধকারে নামবে কি করে? একটা দুর্ঘটনা ঘটতে পারে ভেবে বাতিটি নিয়ে মেয়েটিকে সাহায্য করার ইচ্ছে হলো। আর তখনই ব্যাপারটা খেয়াল করলাম। কি খেয়াল করলাম জানে? বাতিটি সম্ভবত ব্রোঞ্জের তৈরি। হাতে তুলে নিতে গিয়ে অবাক হই ভীষণ। প্রচন্ড ভারী বাতিটি। দুহাতে তুলতে চেষ্টা করি, অসম্ভব। 1 ইঞ্চিও নড়ানো গেল না। অথচ এটা এতক্ষণ মেয়েটি এক হাতে নিয়ে দিব্যি ঘুরিয়ে বেরিয়েছে। খেয়াল করলাম ভালো করে টেবিলের সাথে এটা আটকানো কিনা। তা তো ভাবলাম মেয়েটাকে ডেকে জিজ্ঞেস করব রহস্যটা কি। দরজা টান দিয়ে দেখি তা ওপাশ থেকে বন্ধ। ঘরের অন্য পাশে আরেকটি দরজা, সেটিও বন্ধ।
ভাবলাম মেয়েটি একা, আমি তার একাকিত্বের সুযোগ দিতে পারি ভেবে হয়তো দরজা আটকিয়ে দিয়েছি। যাক, ক্লান্ত হয়ে পড়েছি, বেশ ঘুমানো দরকার। মৃদু আলোতে কাপড় ছাড়লাম। শুতে যাওয়ার আগে ভীষণ ইচ্ছে হলো গোসল করার। ঘরের অপর দরজাটা হয়তো গোসলখানা, দেখি চেষ্টা করে খোলা যায় কিনা। আমার কাছে অফিসের এক গোছা চাবি আছে, বাসারও কিছু চাবি আছে, সেগুলো দিয়ে চেষ্টা করলাম এবং দরজা খুলে গেল। খুব স্বস্তি পেলাম, কারণ এটা গোসলখানায়। বাতির খোঁজ করলাম, কারণ ধাতব বাতিটি নড়ানো আমার পক্ষে অসম্ভব। নিশ্চয়ই কোনো কৌশল আছে। অনেক খুঁজেও আলোর ব্যবস্থা হলো না। অগত্যা অন্ধকারে গোসলের জন্য তৈরি হলাম। প্যান্ট খুলে টাবে নামলাম। সঙ্গে সঙ্গে আমার দম আটকে এলো। হায় আল্লাহ, এ কি? টাবটার চারদিক আর তলাটা কেমন পিচ্ছিল। সঙ্গে সঙ্গে মনে হলো এ রক্ত, হয়তো মানুষের। লাফিয়ে উঠে এলাম। মুহূর্তের জন্য হয়তো জ্ঞান হারিয়ে ফেললাম। হুঁশ হলে খেয়াল করলাম আমার সারা শরীর রক্তে লাল হয়ে আছে। ব্যাপারটা ভালো করে বুঝতে হবে, যে করেই হোক আলোটা আনতে হবে। শোবার ঘরে এসে বাতিটা সরানোর কায়দা খুঁজতে লাগলাম। কিছুতেই আটকানো নেই বাতিটা। মোটামুটি একটা পানি খাওয়ার জগের মতো বড় বাতিটা। অনেক চেষ্টা করে বাতির ওজনকে পরাস্ত করলাম। টেনে টুনে নিয়ে এলাম গোসলখানায়। যা ভেবেছিলাম তাই, রক্ত আর রক্ত, মানুষেরই রক্ত। কারণ এক কোণে পড়ে আছে তারই নমুনা দুটি লাশ। দুজনে সম্ভবত উপজাতীয়, কিছুটা বিকৃত লাশ দুটি। রক্ত বের করার জন্য বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি করা হয়েছে। আমার চিন্তা শক্তি গুলিয়ে গেছে। বিমোহ হয়ে বসে রইলাম কিছুক্ষণ। কিছুটা ধাতস্থ হলে প্রথমেই তোয়ালে দিয়ে মুছে নিলাম রক্ত। শোবার ঘরে আসতেই মনে হলো এতক্ষণ যা দেখেছি সব স্বপ্ন। কিন্তু তোয়ালেতে রক্তের ছোপ, তাকে অস্বীকার করি কি করে? তার মানে এ জল জ্যান্ত সত্য, অত্যন্ত ভয়ঙ্কর সত্য। কতক্ষণ দাঁড়িয়ে থেকে নিজের মনকে সংযত করার চেষ্টা করলাম। তারপর আস্তে ধীরে কাপড় পরে নিলাম। আশেপাশে আছে মূর্তিমান আতঙ্ক। কোনো মতে আর বসে থাকা যায় না। লাশের যে অবস্থা তাতে স্পষ্ট যে শরীরের সমস্ত রক্ত নিংড়ে নেওয়া হয়েছে। এতক্ষণ স্পষ্ট হল বাড়ির বাসিন্দাদের আচরণ। মাঝরাতে একা এক রমণী কি করে একজন অচেনা সমর্থ পুরুষকে আমন্ত্রণ জানিয়ে ঘরে তোলে? বৃদ্ধার চোখ আমাকে দেখে কেন খুশির ঝিলিক খেলেছিল? হয়তো বৃদ্ধার কিংবা মেয়েটির জন্য রক্ত কোনো অপরিহার্য আহার্য। হয়তো আমি তাদের পরবর্তী শিকার। শিউরে উঠলাম, দৌড়ে গেলাম জানালার কাছে। এতক্ষণ এটার দিকে নজরই পড়েনি আমার। কিন্তু হতাশ হলাম, শক্ত পাল্লায় পেরেক ঠোকা। খোলা যাবে হয়তো, কিন্তু প্রচুর সময় সাপেক্ষ ব্যাপার। দরজার কাছে দৌড়ে গেলাম। বাইরে থেকে বন্ধ, অর্থাৎ আমি বন্দী। কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় দাঁড়িয়ে আছি। এমন সময় পায়ের আওয়াজ।
আওয়াজটা ক্রমশই এগিয়ে আসছে। দরজার সামনে এসে থেমে গেল। মহা আতঙ্ক ভর করেছে আমার মধ্যে। বুকের ঢিপ ঢিপ শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছি, কপালের শিরা লাফাচ্ছে। খট করে দরজাটা খুলে গেল। সামলে নিলাম নিজেকে। দরজায় মেয়েটি দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকিয়ে মৃদু হাসল, বুকের কাপড়ের গিট খুলতে ব্যস্ত হল। আমি সাহস করে বলে উঠলাম, প্রচন্ড ঘুম পাচ্ছে আমার, 1 ঘন্টা ঘুমোতে পারি কি? জোর করে হাসি ফোটালাম মুখে। সে আমার কথা কি বুঝলো জানি না, স্মিত একটু হাসল, তারপর উল্টো ঘুরে চলে গেল। যাওয়ার আগে দরজাটা বন্ধ করতে ভুলল না। মেয়েটা চলে যাওয়ার পরই নিজেকে ধিক্কার দিলাম। কেন যে ওকে কাবু করে পালালাম না? আসলে তাকে দেখে আমার শরীর অবশ হয়ে গিয়েছিল। তাছাড়া বাতিটা যে এক হাতে নিয়ে এসেছে তার নিশ্চয়ই শক্তি প্রচুর। হয়তো পারতাম না। সিঁড়ি দিয়ে পায়ের আওয়াজ ক্রমেই পিছিয়ে গেল। পালানোর উপায় খুঁজতে লাগলাম। চারপাশটা ভালো করে দেখা দরকার। বাতিটা রয়েছে গোসলখানার দরজার কাছে। আমার অনেক কষ্টে সেটা বয়ে আনলাম। চারপাশটা ভালো করে দেখার জন্য ভারী বাতিটা খাটের উপর রাখলাম। খাটটা কি কিছুটা দেবে গেল বাতিটার ভারী? ঘটনার আকস্মিকতায় ভেবাচাকা খেয়ে দাঁড়িয়ে রইলাম। খেয়াল করিনি এতক্ষণ খাটের উপরের ছাদটা থেকে অত্যন্ত তীক্ষ্ণ সুচালু 3টি ধাতব রডের মতো ঝুলেছিল। বাতিটার ভারে সম্ভবত খাটের সাথে পাতা কোনো ফাঁদের মুখ খুলে গিয়েছিল। ধাতব বস্তু 3টি প্রবল বেগে নেমে এলো। সেই সাথে পাশের দেয়াল থেকেও 2টি ধাতব শলাকা তীর বেগে বেরিয়ে এলো। বুঝলাম খাটের মধ্যে বসলে কিংবা শুলে একটা না একটা শলাকা আমার গায়ে লাগতই, নিশ্চয়ই বিষ মাখানো। নিতান্ত কপাল খুঁড়েই বেঁচে গেলাম। ঘরের মাঝখানে দাঁড়িয়ে হতাশ ভাবে এদিক সেদিক তাকাচ্ছি। এমন সময় সিঁড়িতে পায়ের আওয়াজ। দ্রুত এগিয়ে আসছে দরজার দিকে। হয়তো এটা আমার উত্তেজিত স্নায়ুর জন্য শুনছি, কিন্তু পরক্ষণে দরজা খোলার শব্দ। তাড়াতাড়ি এগিয়ে এক লাথিতে বাতিটা খাট থেকে ফেলে দিলাম। ভয় পেলে চলবে না। সাহস করে বাথরুমে ঢুকে পড়লাম। দরজার সামান্য ফাঁক করে দেখতে লাগলাম কি ঘটে। বাতিটা পড়ে গেলেও নেভেনি। চাদরে ঝুলে থাকা প্রান্তে আগুন ধরে গেছে। প্রথমে ঢুকলো মেয়েটা, কালো একটা কাপড়ে সমস্ত শরীরে ঢাকা। মেয়েটার পিছনে বৃদ্ধা, তারও পোশাক একই রকম কালো। দ্রুত তারা এগিয়ে গেল বিছানার কাছে। মেয়েটার হাতে একটা বিশাল রামদা। খাটের উপর আমার দেহটা না পেয়ে দুজনেই আমাকে এদিক সেদিক খোঁজা শুরু করলো। বৃদ্ধার হাতের মোমবাতির আলোতে দেখলাম মেয়েটিকে এখন আর কমনীয় সুন্দরী লাগছে না, বরং ভয়ঙ্কর হিংস্র লাগছে। আমি মরিয়া হয়ে এদিক সেদিক পালানোর উপায় খুঁজতে লাগলাম। কমোডের উপর সিস্টার্নের পাশ দিয়ে একটা স্কাইলাইট দিয়ে তারার আলো দেখা যাচ্ছে। সময় অত্যন্ত অল্প। ঝট করে কমোডের উপর উঠে সিস্টার্নটা ধরে তার উপরে উঠে পড়লাম। আর ঠিক তখনই বাথরুমের দরজা খুলে গেল।
আমার ঠিক নিচে এসে মেয়েটি রামদা উঁচিয়ে বিভৎস চিৎকার করছে। তার কিছুই বুঝতে পারছি না। হঠাৎ মেয়েটা বাংলায় বলে উঠল, নেমে আয়, রক্তের মানুষ, রক্ত দিয়ে যা। ভয়ে আমার শরীরের রোম খাড়া হয়ে গেল। কনুইয়ের গুঁতোতে স্কাইলাইটের কাচের জানালা ভেঙে ঝাঁপিয়ে পড়লাম। যা থাকে কপালে সাই করে বাতাস কেটে পড়লাম নরম কিসের উপর। এটা একতলার ছাদ, আতঙ্কের উপর আতঙ্ক। ছাদের উপর বিছিয়ে আছে একরাশ গলিত মৃতদেহ, তারই একটার উপর পড়েছি আমি। লাশগুলোর কোনোটা পুরনো, কোনোটা সদ্য মৃত। সম্ভবত সবাই ছিল আমারই মতো এক রাতের অতিথি। ছাদের চারপাশে রেলিংটা বেশ উঁচু। চেষ্টা করতে লাগলাম সেটা টপকাবার। এর মধ্যে দেখি স্কাইলাইট দিয়ে মেয়েটি বেরিয়ে আসছে। ছাদে মেয়েটির পা যখন স্পর্শ করলো, ঠিক তখনই আমি রেলিং এর উপর শরীরটা তুলে নিতে পারলাম। মেয়েটি প্রচন্ড উল্লাসে রামদা দোলাতে দোলাতে আমার দিকে দৌড়ে এলো। ভয়ঙ্কর একটা আঘাত অনুভব করলাম হাতে। পরক্ষণে অনুভব করলাম নিচে পড়ে যাচ্ছি আমি। পড়ে উঠে দাঁড়ালাম কোনো মতে। অন্ধকারে কোন দিকে দৌড়াচ্ছি বুঝতে পারলাম না। কতক্ষণ দৌড়েছি জানি না, তবে জানি জ্ঞান হারানোর আগ পর্যন্ত থামিনি। ঘাটাইল সিএমএইচে জ্ঞান ফিরলে রনি আর নাদিয়া জানতে চাইল সমস্ত ঘটনা। নাদিয়া আরো সুন্দর হয়েছে। অবশ্য সে আগে থেকেই সুন্দর। একবার বুয়েটে লেভেল পড়তে রানী নির্বাচিত হয়েছিল সে। আমি ওদের বললাম না ভয়ঙ্কর সে কথা। বললে এটাকে ওদের কাছে আর কির চিপা এর চাপা মনে হবে। অবশ্য পরদিন পেপারে একটা খবর পাওয়া গেল, মধুপুর জঙ্গলে অগ্নিকাণ্ড। অনেক গাছ, সেই সাথে একটা পুরানো বাড়ি পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। অনুমান করা হচ্ছে 20-25 জন মানুষ ভস্মীভূত হয়েছে। মৃতদেহ পুড়ে কয়লা হয়ে গেছে। কেবল কিছু ধাতব তৈজসপত্র ছাড়া কিছুই শনাক্ত করার উপায় নেই। আশ্চর্য রকম ভারী কিছু জিনিস আবিষ্কৃত হয়েছে। একটি ব্রোঞ্জের বাতি পাওয়া গেছে, যার ওজন প্রায় 50 কেজি। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আলী হোসেন, গাজীপুর জেলার শ্রীপুর থানার টেরিহাটি ইউনিয়নে থাকি। অনেকদিন ধরে একটি ঘটনা শেয়ার করবো ভাবছিলাম, আজ তাই দেখতে বসলাম। আজ যে ঘটনাটি শেয়ার করছি তা আমার মায়ের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। কথা না বাড়িয়ে মূল ঘটনায় চলে যাওয়া যাক। মায়ের কাছ থেকে যেভাবে শুনেছি সেভাবেই বলছি। 1995 সাল, তখন আমার বয়স 12 হবে। আমাদের এলাকা জুড়ে কোনো টিভি ছিল না, আর আমাদের পাশের এলাকায় একটি মাত্র টিভি ছিল। আবার তখন দাদি বেঁচে ছিল, আমি শখ করে দাদিকে দাদা বলে ডাকতাম। তো একদিন আমি আর আমার দাদা বিকেলবেলা পাশের গ্রামে গেলাম টিভি দেখতে। আমরা বিকেলবেলা গিয়েছিলাম টিভি দেখতে। তো টিভি দেখতে দেখতে রাত কখন যে 9টা বেজে গেল কোনোভাবেই বুঝতে পারিনি। আমাদের সাথে টিভি দেখতে আমাদের গ্রামের আরো মানুষ ছিল, আমি তাদের মাঝে বসা ছিলাম। যখন আনুমানিক 9টা বাজে তখন আমার দাদা আমায় ঘরের সামনে থেকে বলল, চল আমরা এখন চলে যাই, কাল আবারও আসবি। আমি আমার দাদার ডাক শুনে ঘর থেকে বেরিয়ে
দাদার সাথে হাঁটা শুরু করলাম। সে গ্রাম থেকে আমাদের গ্রামে হেঁটে যেতে 1 ঘন্টার মতো লাগে। বলে রাখা ভালো যে আমাদের গ্রামটা ছিল একদম অজপাড়া, গা বলতে যা বোঝায়, জঙ্গলে ভরা ছিল। দাদার সাথে 15 মিনিট হাঁটার পর আমি দেখতে পেলাম আমরা যে রাস্তা দিয়ে এসেছি সে রাস্তা দিয়ে যাচ্ছি না, আর আমরা খুব দ্রুত হাঁটছি। আমার দাদা ছিল আমার সামনে। আমি যত দ্রুতই হাঁটি না কেন আমি আমার দাদাকে ধরতে পারছি না। সে আমার সামনে হেঁটেই যাচ্ছে। আমি দাদাকে বললাম, দাদা আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি? দাদা গম্ভীর কণ্ঠে বলল, যে কথা বলিস না, আমার সাথে আয়। দাদা আমার সামনে হাঁটছে, খুব দ্রুত হাঁটছি, কিন্তু কিছুতেই দাদাকে ধরতে পারছি না। দাদা আমার থেকে 5 হাতের মতো আগেই থাকে। এভাবে 1 ঘন্টা 30 মিনিট হাঁটার পর আমি দেখতে পেলাম যে আমার দাদা আর আমার সাথে নেই। আমি আবছা আলোতে দেখতে পেলাম যে আমি এক জঙ্গলের মাঝখানে একদম একা। আমি দাদাকে না দেখতে পেয়ে আমার গা হিমশীতল হয়ে গেল ভয়ে। আমি জোরে চিৎকার করে দাদা দাদা বলে ডাক দিলাম, কিন্তু কেউ কোনো উত্তর দিল না। এই সময় আবার ভয়ে আর শরীর নাড়াতে পারছিলাম না। এভাবে 5 মিনিটের মতো চলার পর আমি অনুভব করলাম যে আমার পেছনে পাতা নাড়াবার শব্দ হচ্ছে। আমি ভয়ে ভয়ে পেছনে তাকিয়ে যা দেখলাম তা কোনোদিনও আশা করিনি। আমি দেখলাম যে এক বিকট চেহারার লোক, তাকে লোক বললে ভুল হবে। আমি দেখলাম প্রায় 10-12 ফুটের একটা সাদা কাপড় পরা এক অভয়ব। আমি তাকে দেখা মাত্র ভয়ে জোরে চিৎকার করতে চাইলাম, কিন্তু ভয়ে আমার মুখ থেকে কোনো শব্দ বের হলো না। আমি ভয়ে নড়তে পারলাম না। আমি শুধু দেখছি যখন অভয়টা প্রায় আমার কাছে এসে পড়েছে, ভয়ে আমার মুখ থেকে এদিকেই চিৎকার বেরিয়ে আসে, আর আমি সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ি। যখন আমার জ্ঞান ফিরল আমি আমার নিজেকে আবিষ্কার করলাম আমার নিজের ঘরে। পরে জানতে পারলাম যে জঙ্গলের পাশ দিয়ে একজন বৃদ্ধ লোক যাচ্ছিল। সে আমার চিৎকার শুনে দৌড়ে এসে দেখে আমি মাটিতে পড়ে আছি। পরে সে আমাকে বাড়িতে নিয়ে আসে। জ্ঞান ফেরার পর আমি আরো জানতে পারলাম যে সেদিন আমার দাদা আমার ডেকে আনেনি। আসসালামু আলাইকুম, আমি ফাহিম রায়হান। আগেও 2টি ঘটনা শেয়ার করেছি। আজ এসেছি আপনাদের সামনে আরেকটি ঘটনা নিয়ে। আজ যে ঘটনাটি শেয়ার করবো সেটা হলো ঢাকা মেডিকেল কলেজ ইনস্টিটিউট, আমার বড়াপুর কাছ থেকে শোনা। তো এখন বানাবো ডাক্তার ডেন্টিস্ট। ওটা ঘটেছিল ঢাকা মেডিকেল কলেজ ইনস্টিটিউট। ওখানে 7 তলা একটা হোস্টেল ছিল, ওটা ঢাকা মেডিকেলের আওতায়। তো আমার বড়াপুরা ওটা আসলে মহিলা হোস্টেল ছিল। এটা ছিল 7 তলা, আমাদের বড়াপুরা থাকতো 4 তলায়। তো ওই হোস্টেলে 7 তলায় কেউই থাকতে চাইতো না। কেন থাকতে চাইতো না তা আমি এখনই বলে দিব। আর ওই 7 তলায় কাদেরকে রাখা হতো? যারা প্রথম এসেছে এই হোস্টেলে, মানে ফার্স্ট ইয়ার, মানে প্রথম সেমিস্টারে যেসব ছেলেমেয়েরা ফার্স্ট ইয়ারে, তাদেরকে, মানে যারা জানে না শোনে না, এই হোস্টেল সম্পর্কে কিছুই জানে না, তাদেরকেই ওখানে রাখা হতো। তো এরকমই ওখানে কেউ থাকতো না। তার কারণ হলো ওই 7 তলায় যে কয়টা রুম ছিল, ওই রুমে যারা থাকতো তারা কোনো কারণ ছাড়াই আত্মহত্যা করতো। কোনো না কোনো কারণে তারা আত্মহত্যা করতোই। তার কারণ ব্যাখ্যা কেউ খুঁজে পেত না। কেউ গলায় ফাঁস দিয়ে মরতো, কেউ বা ছুরি দিয়ে নিজের গলা কেটে ফেলতো, কেউ বা ছাদ থেকে লাফ দিয়ে মারা যেত। এরকমই নানান ভাবে সবাই মরতে শুরু করলো। এমন অবস্থায় এরকমই নতুন ওরা মরার পর থেকে কেউ ওখানে থাকতে চাইতো না। তো নতুন কিছু, মানে প্রথম বেসের কিছু ছেলে মেয়ে, কিছু মেয়ে ওখানে ওই হোস্টেলে উঠেছে। তো উঠার পরে এখন আসল ঘটনা আসি। তো উঠার পরে ওই মেয়ে ছিল 3টা।
3টার ভিতরে 2টা নিচে ক্যান্টিনে মানে খাওয়া দাওয়া করতে গেছে। যাওয়ার পরে ও ছিল উপরে একলা। তারা ক্যান্টিন থেকে খাওয়া দাওয়া করার পর যখন তারা উপরে গেল, মানে ওই 7 তারা তাদের যে রুমটা, ওখানে গিয়ে দেখলো যে তার পুরো শরীর থেকে রক্ত বেরোচ্ছে, মানে পুরো কলম, মানে অনেকগুলো মানে ভারে মোটা কলম দিয়ে পুরো শরীরটা যখন এঁকে ফেলে বা শরীরে খাই দেয়, এরকম অবস্থা। পুরো শরীর যে এঁকে ফেলেছে এরকম, মানে অনেক রক্ত শূন্যতায় সে মারা গেছে। তারা একটু আগে গেল যে এই কিছুক্ষণের ভিতরে সে মানে আত্মহত্যা করে ফেলে। এটা আসলে একটু অন্যরকম বিষয়। তারা আসলে আগে জানতো না যে এখানে এমন হয়। আর হোস্টেল সুপারও মানে চালাকি করে নতুনদেরকেই ওই 7 তারা রাখতো, কারণ তারা তো জানতো না, আর কেউ 7 তারা থাকতে চাইতো না। তো এরকমই ওই মেয়েটা মারা গেল। মেয়েটা অনেক বিভৎস ভাবে মারা গেল। তো মারা যাওয়ার পর সবাই গেল ওখানে, সবাই গিয়ে ছবি তোলা, মানে আমার বরাপুর বান্ধবীও গেল ওই সময়, ছবি তুললো ওই মেয়েটা। তো ছবি তোলার পর সে তো ছবি টবি তুইলা মানে আসার পরে হোস্টেলের সবাইকে ছবিগুলো দেখাইছে। দেখানোর পর সে মোবাইল লক করে মানে প্রতিনিয়তই নিয়মমাফিক ঘুমিয়ে গেছে। তো ঘুমানোর পরে হঠাৎ রাত প্রায় 1টা বাজে, তো হঠাৎ অনেক জোরে সে চিৎকার দিল। চিৎকার দেওয়ার পর মানে অনেক জোরে হঠাৎ চিৎকার দেওয়ার পর আমাদের বড়াপড়া সহ সবাই তার কাছে আসলো, এসে জিজ্ঞেস করে যে কি হয়েছে, মানে নর্মালি যা বলে। তো ও সবাইকে দেখাইলো মোবাইলের মানে স্ক্রিন ওয়ালপেপারে আসা, মানে লক স্ক্রিনে যেই মানে ফটোটা থাকে, ওই স্ক্রিনে একটা ফটো এসে রয়েছে। ওই ফটোটা ওই লাশের, এবং ও যখন ছবিটা তুলছিল আগেও সন্ধ্যায় 7টা-8টার দিকে সবাইকে দেখাইছে যে লাশের চোখটা ছিল বন্ধ ছিল। তো রাতে যখন করেছে, ওই চোখটা খোলা এবং বড় বড় করে রগগুলো টান করে মনে হয় তার দিকে তাকিয়ে আছে, মানুষের দিকে তাকিয়ে আছে। লাশের চোখ খোলা এবং রগগুলো টানে অনেক জিদি ভাবে তার দিকে তাকিয়ে আছে। এটা দেখেই সবাইকে পরে ও দেখালো। এটা দেখে তো সবাই ভয় পেয়ে গেল। তার ওর মোবাইলের স্ক্রিন ওয়ালপেপারটা কেমনে আসছে, এটা আসলে ওর মোবাইলের লক করা ছিল। তো এটা কিভাবে হলো কেউ জানে না, এরকমই ভয়ঙ্কর কিছু মানে হলো। তো সবাই এটা দেখে তো অনেক ভয় পেয়ে গেল এবং সে মোবাইলের ফটোগুলো সাথে সাথে সব ডিলিট করে ফেললো। ডিলিট করার পর থেকে তারপরে তো হোস্টেলে সুপার টুপার সবাই আসলো। আসার পর থেকে ওই 2 যে মেয়ে, ওই মেয়েদেরকে সব কথা এবার সত্যি জানাইলো। তো এই অবস্থা দেখে তারা হোস্টেল ছেড়ে দেয়। তো ছেড়ে দেওয়ার পর ওই 7 তারাটা বন্ধ করে দেওয়া হয়। তারপর থেকে কখনো আর কাউকে ওই 7 তালা রাখেনি। 7 তালাটা বর্তমানে বন্ধ। ওরা কেনই বা আত্মহত্যা করেছে, কেনই বা এমন হলো, তার ব্যাখ্যা আজও দিতে পারবে না বা পারেও নি। এই ছিল ঘটনা। আশা করি ভালো লাগবে। আমি ফাহিম রায়হান, চাঁদপুর থেকে। এটা আমার বরাবর কাছ থেকে শোনা ঘটনা। তো ঘটনাটি দেওয়ার জন্য ধন্যবাদ। সাথেই থাকবেন, আমার সাথে থেকে ঘটনাগুলো শোনার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনাদের এই প্রোগ্রামটা আমার খুব ভালো লাগে। আজ আমি যে ঘটনাটা শেয়ার করব, সেই ঘটনাটি ঘটেছিল আমার বড় ভাইয়ের সাথে। ঘটনাটি ঘটে 2009 সালে। ভাই তখন 10ম শ্রেণীতে পড়ে। যাই হোক, আমি এখন মূল ঘটনায় চলে যাই। একদিন ভাই স্কুল থেকে বাড়ি আসার পথে শুনতে পেল আগামী সোমবার রাতে বাজারে কনসার্ট হবে, অনেক শিল্পীরা গান শোনাবার জন্য আসবেন। ভাই এই কথা শোনার পর খুশিতে প্রায় আত্মহারা হয়ে গেল। বাড়ি ফিরে মা এবং বাবাকে বলে সোমবার রাতে কনসার্ট হবে, আমি সেখানে যাব। মা বাবাও রাজি হলেন, কিন্তু তারা ভাইকে বললেন তাড়াতাড়ি বাড়ি ফিরতে। পরে সোমবারে রাতে আমার ভাই কনসার্টে গেলেন। গান শুনতে শুনতে কখন যে রাত 12টা বেজে গেল তার খেয়াল ছিল না। ভাই তখন তার এক বন্ধুকে বললেন চলো বাড়িতে যাই। তখন তার বন্ধু বললেন কনসার্ট শেষ হওয়ার পর আমি বাড়ি যাব। ভাই তখন একাই বাড়ির দিকে রওনা দিলেন।
আমাদের গ্রামে বাজার থেকে বাড়ি আসতে সময় লাগে প্রায় 1 ঘন্টা। বাড়িতে আসতে হলে একটি পুকুর ও একটি ঘন জঙ্গল দিয়ে আসতে হয়। ভাই যখন জঙ্গলের মধ্য দিয়ে বাড়ি আসতে লাগলো, তখন ভাইয়ের কানে কান্নার শব্দ এলো। ভাই ভাবলেন, এত রাতে এই জঙ্গলের মধ্যে কে কান্না করে। ভাই তখন একটু এগিয়ে গিয়ে একটা সাদা শাড়ি পরা একটি মেয়ে বসে থাকতে দেখল। ভাই তখন তাকে বললেন, কে কাঁদে, কে কাঁদে ওখানে? মেয়েটি কোনো উত্তর দিল না। আবারও বললেন, কে কাঁদে? তখন মেয়েটি কান্না বন্ধ করল। এরপর মেয়েটি আবার হাসতে শুরু করলো। ভাই এবার একটু ভয় পেয়ে গেলেন। তখন মেয়েটি উঠে দাঁড়ালো এবং ভাইয়ের দিকে তাকালো। ভাইয়া দেখলেন মেয়েটির সাদা চুল, তার কোনো চোখ নেই, চোখের জায়গায় গর্ত। ভাই ভয়ে কাঁপতে শুরু করলো, দৌড় দিতে চাইল, কিন্তু তার পা আর নড়াতে পারলেন না। একটু পরেই মেয়েটি তার দিকে এগিয়ে আসতে চাইলেন। ভাই চিৎকার দিয়ে এক দৌড় দিলেন। এক দৌড়ে বাড়ি এসে ঘরের দরজার সাথে ধাক্কা খেয়ে জ্ঞান হারিয়ে ফেললেন। পরের দিন সকালে জ্ঞান ফেরার পর ভাইয়া দেখলেন সে বিছানায় শুয়ে আছে। পাশে মা বাবা বসে আছেন। রাতে দরজায় শব্দ শুনে প্রথমে উঠে আসেন বাবা। তিনি দেখেন ভাই অজ্ঞান হয়ে গেছে। পরে মা বাবা তাকে ধরে বিছানায় শুয়ে দেয়। সকালে তার জ্ঞান ফিরে। কি কারণে ভাই জ্ঞান হারায় সে কাউকে বলেনি। আমাকে সে প্রথম বলে তার এই ঘটনা। এই ছিল আমার ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। আমার নাম আতিকুর রহমান। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জুয়েল ঢাকা কেরানীগঞ্জ থেকে বলছি। যে ঘটনাটি ঘটেছে সেটা আমার নিজ ঘরে ঘটেছে। প্রথমে আমি আমার বাড়ির বিবরণটা দেই। আমাদের 4 ফ্ল্যাট বিশিষ্ট একতলা বাড়ি, আর সেখানে আমার রুম। গেট দিয়ে ঢুকতেই হাতের বামের প্রথম রুমটি। সেই রুমে আমি একা থাকি। তাছাড়া আমি রাত থেকে পড়াশোনা করি। অনেক সময় মোবাইল চাপতে চাপতে আরো রাত হয়ে যায়। পাশের ফ্ল্যাটে আমার আব্বু আম্মু এবং এক ফ্ল্যাটে আমার ভাইয়া ভাবি থাকে। আরেক ফ্ল্যাট খালি পড়ে আছে। তো যেদিন ঘটনা ঘটেছে সেদিন রাতে পড়াশোনা শেষ করে পশ্চিম দিকে মাথা দিয়ে বাতি নিভিয়ে বিছানায় শুয়ে পড়ি। রাত তখন 2টার মতো বাজে। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়, আর তখনই আমি ভয়ের ঘোরে ডুবতে থাকি। আমি ফিল করি আমার পায়ে বরাবর কোন এক লম্বা কালো অবয়ব দাঁড়িয়ে আছে। আমি আটকে উঠি এবং তাড়াহুড়ো করে এক লাফ দিয়ে বিছানা থেকে নেমে বাতি খুঁজতে থাকি। হাতের কাছে সুইচ খুঁজে পাই। বাতি যখন জ্বালাই তখন আমি অবাক। আমার দরজা ভেতর থেকে লাগানো। ঘরে কেউ নেই, কিন্তু আমার পড়ার টেবিলের 2টো চেয়ার ফ্লোরে পড়ে আছে। আমার বইগুলো এলোমেলো হয়ে আছে। আমি আমার দরজা খুলে আম্মুর ঘরে যেয়ে আম্মুকে ডাকতে থাকি। কিছু সময় পর আম্মুর দরজা খুলে দেয়। ততক্ষণে আমি ভেবে অবস্থা খারাপ, আম্মুকে সব বলে। তখন আম্মু আমাকে অভয় দিয়ে আমার সাথে এসে আমার রুমে ঘুমিয়ে থাকে। ওই রাত কোন রকম কেটে যায়। পরের দিন ভয় পাই বলে আব্বু আমার সাথে ঘুমোতে আসেন। সেদিন রাতে আবারও অন্য এক ঘটনা ঘটে। ঘড়িতে সময় সেই 2টার একটু বেশি। আব্বু আর আমি ঘুমিয়ে আছি। হঠাৎ আমার বিছানার মধ্যে ডিজাইন করা একটা কাচের ফ্রেম আছে। সেই ফ্রেমের দরজা হঠাৎ করে দুলতে থাকে, খুব দ্রুত দুলতে থাকে। আব্বুর ঘুম ভেঙে যায়, সাথে আমারও। আব্বু ভাবছে আমি হাত দিয়ে নাড়ছি, আর আমি ভাবি হয়তো আব্বুর
হাত লেগে গ্লাসটা তুলছে, কিন্তু ঘোর কাটে আব্বুর ডাকে। আমি বলে, এই হাত দিয়ে এটা তুলাচ্ছিস কেন? আমি অবাক হই। আমি কিছু না বলে মোবাইলের ফ্ল্যাশ চালু করে ওখানে ধরি, দেখি সেটা আপনা আপনি তুলছে। আব্বু কিছু একটা বুঝতে পারে এবং হাত দিয়ে সেটা বন্ধ করে আমাকে বলে, চল আমাদের রুমে গিয়ে ঘুমাই। যখন উঠতে যাব, ঘরের মধ্যে একটা পচা গন্ধ আমরা অনুভব করি। গন্ধটা ইঁদুর পচে গেলে যেমনটা হয় সেরকম। আমরা ওই রুম থেকে আপুর রুমে গিয়ে ঘুমাই। ওই রাত কেটে যায় কোনো মতে। এরপর কিছুদিন আব্বু আম্মুর রুমে ঘুমাই। তবে আমরা সবাই কিছুদিন একটা জিনিস অনুভব করেছি, আমাদের ছাদে রাত 2টার পর কারো পায়ে হাঁটার শব্দ। আসসালামু আলাইকুম। কদব ভাই, আমার নাম মেহেদি হাসান। আজকে আমি যে ঘটনাটা শেয়ার করলাম, কালু মিয়া। অবশ্য তার এরকম নামের পেছনে বিশেষ কারণ ছিল। যাই হোক, তিনি যথারীতি দিনের কাজ সেরে বাসায় আসার পর তার বন্ধুরা তাকে আলু কাটা মাছ মারতে যাওয়ার জন্য অফার করে এবং কথায় কথায় তারা এটা বলে, আজ দেখা যাবে কে সব থেকে বেশি মাছ ধরতে পারে। আলু কাটা বলতে গ্রামের অনেকেই বুঝবে, শহরের লোকের হয়তো নাও বুঝতে পারে, সেজন্য আমি একটু সহজ করে দিচ্ছি। রাতে লাইট জ্বালিয়ে ধূরকুচি বা ফলা জাতীয় জিনিস দিয়ে যে মাছ কুপিয়ে মারাকে বোঝায়। যাই হোক, যে কথা সেই কাজ। রাত 8:30টার দিকে চারপাশ নিস্তব্ধ হলে তারা নেমে যায় মাঠে। এই সময়টাতে অনেক লোক মাঠে মাছ ধরতে যায়। কালু মিয়া একটু চালাক প্রকৃতির লোক থাকায় সবার থেকে আলাদা হয়ে যায়। কালু মিয়া বেশি মাছের আশায় যেদিকে আলো কম দেখা যায় বা লোক নেই বললেই চলে, হাঁটা শুরু করে। তিনি বেশ ভালো মাছ পাচ্ছিল এবং সে মাছের নেশায় ভুলে গিয়েছিল যে সে এখন একদম একলা, তার আশেপাশে এখন আর কেউ নেই। অবশ্য মাছ মারার ব্যাপারে এরকমটা হলেই ভালো হয়। হঠাৎ তার বিড়ির নেশা লাগে, কিন্তু তৎক্ষণাৎ তার মনে পড়ে মাঠে নামার সময় তারই এক বন্ধু তার কাছ থেকে লাইট নিয়েছিল বিড়ি জ্বালানোর জন্য। মাছ ধরার চিন্তায় লাইটারটা নেওয়ার কথা ভুলে গিয়েছিল সে। তখন তিনি অনেক দূরে একটা উঁচু জায়গা দেখতে পায় এবং সেখানে টঙের মতো ছোট ঘর দেখতে পায়। হারিকেনের মতো কিছু একটা জ্বলছিল। সেটা দেখা মাত্রই কালু মিয়া ওই দিকে রওনা করে আগুনের আশায়। একটু কাছে যেতেই সে দেখতে পায় কে একজন বসে আছে সেখানে চাদর মুড়ি দিয়ে। যথারীতি তিনি সেখানে পৌঁছান, কিন্তু লোকটা উল্টো দিকে মুখ করে বসে থাকায় বোঝা যাচ্ছিল না যে লোকটা আসলে কে। এত কিছু বোঝার সময়ও কালু মিয়ার হাতে ছিল না। তার শুধু আগুন দরকার, আগুন নেবে আর চলে যাবে। এরকমটা ভেবে সে তাকে ডাক দেয়, ভাই একটু আগুন হবে? লোকটা কোনো কথা না বলেই টঙের ভিতরে চলে যায়। হালকা জ্যোৎস্নার আলোয় তখন কালু মিয়া একটু ডানে বামে তাকায়, দেখার জন্য যে সে কোন গ্রামের আশেপাশে আছে। একটু এদিক ওদিক জায়গাটা চক্ষু দিয়ে পর্যবেক্ষণ করেই সে ভয় পেয়ে যায়। এসে কোথায় চলে এসেছে? এটা তো অনেক আগের পুরনো একটা শ্মশান ঘাট, যেখানে ভয়ে দিনের বেলাতেও কেউ আসে না। তখন তার মাথায় নানান প্রশ্ন আসে, এই লোকটা তাহলে কে? এখানে কি করছে? এই শ্মশান ঘাট তো অনেক আগে থেকে বন্ধ হয়ে গেছে, এখানে তো আর মানুষ পুরায় না। সে কি করবে বুঝতে না পেরে দৌড় দেওয়ার সিদ্ধান্ত নেয়।
কিন্তু তখন সে ভাবে সে হয়তো মিছিমিছি এতটা ভয় পাচ্ছে, হয়তোবা এখানে যে আছে সেও একটা মানুষ, পাশে হয়তোবা জাল পেতেছে। আর যদি অন্য কিছু হয় তাহলে হারিকেন জ্বলছে কিভাবে? এদিকে কালো মিয়ার ভয় লাগছে, আর অন্যদিকে সে লোক গেছে তো গেছেই, ফেরার কোনো নাম নেই। কালো মিয়া একটা সময় বিরক্ত হয়ে টঙের দিকে যায়, কারণ তাকে আরো অনেক মাছ মারতে হবে। এখানে এভাবে দাঁড়িয়ে থাকলে চলবে না। কিন্তু কালো মিয়া একটু কাছে যেতেই এমন একটা শব্দ তার কানে আসে, যেটা অনেকটা কাঁচা কিছুর মাংস খাওয়ার মতো। দেখার জন্য যখন সে উকি দেয়, উকি দিতেই এক চিৎকারে অজ্ঞান হয়ে যায় কালো মিয়া। তখন তার চিৎকার শুনে কিছু দূরে মাছ ধরতে থাকা দুজন জেলে তাকে ওখান থেকে বাসায় নিয়ে যায়। যখন তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, তখন তাকে তার সেই রাতের ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি যখন দেখার জন্য উকি দেই যে ভেতরে আসলে লাইট আনতে গিয়ে লোকটা কি করছে এতক্ষণ, তখন আমি যেটা দেখতে পাই তা আমি আমার জীবনে আর কোনোদিন দেখতে চাই না। তিনি দেখতে পান একজন না পুরো 5 জন মিলে একটা মানুষের লাশ দাঁত দিয়ে কেটে কেটে খাচ্ছে। লাশটা প্রায় অর্ধেকটা খেয়ে ফেলা হয়েছিল, আর তারা যে লাশটা খাচ্ছিল সেটা ছিল আমার লাশ, মানে কালো মিয়ার লাশ। এই ঘটনাটা শেয়ার করার কিছুদিন পরে কালো মিয়া বিনা কারণেই মারা যান এবং যথারীতি তাকে ইসলামিক নিয়মে দাফন করা হয়। আসল ঘটনাটা ঘটে সেদিন রাতে। কালো মিয়ার লাশটা কে বা কারা চুরি করে নিয়ে যায়। চুরি বলছি এজন্য কারণ শিয়ালে নিলে ফুটো করে নেয়, কিন্তু সেরকমটা না হয়ে কবরের উপর দেয়া বাঁশ পাটি সবগুলো তুলে ফেলা হয়েছিল। অনেক খোঁজাখুঁজি করেও যখন লাশের সন্ধান মিলল না, তখন তার স্ত্রী তার স্বামীর শোনা ঘটনাটা ফলো করে, লোকজনকে নিয়ে সেই শ্মশান ঘাটে যায় এবং তাকে সেখানে প্রায় সবাই কালো মিয়াকে দেখে ভয়ে আটকে উঠে, কারণ তার লাশটা ছিল আধা খাওয়া। তারপর থেকে এখন পর্যন্ত ওই শ্মশানের আশেপাশে যেই যায় আলু কাটায় মাছ মারতে, সেই দেখতে পায় কে একজন বসে আছে সেখানে চাদর মুড়ি দিয়ে। হ্যালো, সালাম আলাইকুম। আমি মোহাম্মদ সাকিব হোসেন। আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছি, গোপীবাগ 7ম গলি থেকে। আমার লাইফে একটি ঘটে যাওয়া ঘটনা, এটা ঘটেছে হলো যে আমাদের গ্রামে বাড়ি হলো সৈয়দপুর কোটাপাড়া ব্রিজের ওই সাইডে আর কি একটা ভয়ঙ্কর আর কি এলাকাটা। ওখানে রাত 8টার পরে মানুষ হাঁটাচলা বন্ধ হয়ে যায়, তখন অনেকটা ভয়ঙ্কর অবস্থা যে যা বলেও বোঝা যাবে না। তারপর আমি একদিন রাতে 8টা বাজে বের হলাম বাজারে যাওয়ার জন্য। ওখানে আবার একটু 1 কিলোমিটার দূর বাজার। আমি রাস্তায় মেইন রাস্তায় যেখানে বের হলাম, দেখলাম কোনো একটা গাড়িও নেই। তখন ভেবে দেখলাম গাড়ি যেখানে নেই হেঁটেই চলে যাই, কিছু হবে না। আমার হাতে টর্চ ছিল একটা, আবার মোবাইলও ছিল, মোবাইলের টর্চ ছিল। তখন আমি এত একটা ভয় পাইনি। তখন আমি হাঁটতেছি হঠাৎ দেখি সামনে একটা সাপ। আমি সাপটাকে দেখে ওটা সাইড দিয়ে চলে, পরে কিছুক্ষণ পরেই সামনে সেই ভয়ঙ্কর একটা জঙ্গলের পাশ দিয়ে অনেক ঝোনাকি বোকা ঝিঝি করছে। তখন আমি অত একটা ভয় পাই না, কারণ আমি দেশগ্রামে একটু ভয় কমই পাই। তারপরে এই তো অবস্থা আর কি, দেশগ্রামে থাকি। তারপরে আমি হাঁটতেছি কিছু দূর গেলাম, দেখি একটা ভ্যানওয়ালা। আমি ভ্যানওয়ালাকে বললাম আমাকে এই সামনে ব্রিজে নামায় দেন, আমি তারপর হেঁটে চলে যেতে পারবো। পরে আমি গেতেছি হঠাৎ ভ্যানওয়ালা থামলো, বলে বাবা আমার চাক্কা পাম্প চলে গেছে, তুমি হেঁটে চলে যাও। আমি হাঁটতেছি হঠাৎ এক বৃদ্ধ লোক দেখতেছি বসে আছে
বসে থাকার পরে নিচের দিকে মাথা নিচমি করে কাঁদতেছে। আমি পরে মনে করলাম মনে খিদে লাগছে, তা আমি ওনার সামনে গেলাম। পরে যাওয়ার পরে বললাম, আঙ্কেল আপনার কি হয়েছে? বললো, আমার কিছুই হয় না এটা। পরে আমি বললাম, আঙ্কেল আপনার চেয়ার একটু দেখা যাবে, আপনি কোথায় থাকেন, আপনাকে চিনতে পারি নাকি? যখন ও চেয়ারে উঠালো, আমি বলতাম ছিলাম না চেয়ারটা দেখার জন্য। আমি ওর চেয়ারে যখন দেখতে গেলাম, ভয়ঙ্কর একটা দৃশ্য যা বলেও বোঝা যাবে না। তারপরে আমি বললাম, আপনি এই অবস্থা কেন? বলে ও আমাকে এরকম ভাবে বললো, আমি ভয়ে চুপ হয়ে গেলাম। ও বললো কি, আমি যেই হই না কেন, আমি আজ তোকে মারবো। আমি এটা শুনেই একটা দৌড় দিলাম, কিন্তু আমি যত স্পিডে দৌড়াচ্ছি কিন্তু আমার পাও চলছে না। এক জায়গায় আমি যত ঘুরি একটা জায়গায় এসে পড়ি। আমি খুব ভয়ে, আমার শরীর দিয়ে অনেক ঘাম ঝরছিল। এমনিতে আমার শরীরে একটু ঘাম ছিল, কারণ আমি অনেক হাঁটছিলাম। পরে দেখা যাচ্ছে যাচ্ছে না, আমি ছুড়া পড়তেছিলাম, তারপর কাজ হইল না। পরে এক সময় দেখি কি ওই লোকটা নাই হয়ে গেল। পরে আমি আবার কিছু দূর চললাম দৌড়াইয়া, যাওয়ার পরে দেখি কি অনেক অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। আমার টর্চের লাইট তখন ফুরিয়ে আসছিল। পরে আমার মোবাইলের টর্চটা অনলাইনে পড়া ছিলাম, তো হুজুর আসলো, আমাকে বললো কি কি হয়েছে ঘটনা। বলে আমাকে, ওইখানে তো অনেক খারাপ একটা জায়গা, তুমি ওখানে কেন গেছিলা? আমি বলছিলাম আমার ওখানে একটু যাওয়ার দরকার ছিল, আমি ওখানে গেছিলাম। তারপরে থেকে অবস্থা, তখন থেকে আমার মাথায় কিচ্ছু ঢুকছিল না। আমি কথা আস্তে আস্তে বলছিলাম, আমার গলাটা প্রায় ভেঙে গেছে। পরে আমি আর কি করবো, তখন আমি হুজুর টাকা বললো, তুমি আর ওখানে যাবে না, আমি তোমাকে একবারে সুস্থ করে দেবো। পরে এই হলো। তারপরে থেকে কোনো আমার লাইফে কোনো ঘটনা এখন থেকে কিছু হয়নি। এখন আমি সুস্থ আছি আল্লাহর রহমতে। এই বলে আমার কথা শেষ করছি।